শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের 22তম পর্ব। লেখনীতে সায়দামন। রাত 8:30। তালহা বসে আছে পড়ার টেবিলের সামনে। চারপাশে একদম শান্ত, এমনকি ঘরে বাতাসের নীরবতা একটা গভীরতা বজায় রেখেছে। মেহেরিনা তাহিয়া দুজনেই তালহার দুপাশে বসে আছে। সারাদিনের ক্লান্তি, জেলের ধকল সব মিলিয়ে আসার পর দুজনে হালকা ঘুমিয়েছিল খাওয়ার পরে। কিছুক্ষণ নিস্তব্ধতার পর তালহা গম্ভীর কণ্ঠে বলল, কলেজ গেটে পৌঁছে গিয়ে আমার লাস্টের কথা কি ছিল? তালহার কথায় তাহিয়া স্বতঃস্ফূর্তভাবে ঢুক গিলে প্রস্তুত হলো উত্তর দেওয়ার জন্য। মেহেরিন চুপচাপ মাথা আরো নত করে বসে আছে। বাসায় এসে সালমা বেগম আর ঋতুর বকা খেয়ে সে ভীষণ আপসেট। তাদের কথায় আরো নিজেকে অপরাধী লাগছে তার। তিতলি বেগম জোরাজুরিতে দুলমকা খেয়েছিল, তারপর বালিশে মুখ গুজে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল তাও মনে নেই। কান্নার ফলেই তার চোখ মুখ লাল রং ধারণ করেছে। ফোলা চোখ মুখটা তালহার সামনে রাখতে চায় না, তাই মাথা নত করে রেখেছে। ভাইয়া, তুমি বলেছিলে বিকেল 4টার আগে যেন আমাদের চারপা বাড়িতে প্রবেশ করে, মিনমিনিয়ে বলে সে চোখ নামিয়ে নেয়। ভাইয়ের রাগী লুক তার কাছে জমের মতো ভয়ঙ্কর। ভাইকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, আবার সবচেয়ে বেশি ভয় পায়। তালহা একবার তাহিয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। হয়তো সেও চাইছে না তার রাগ ছোট বোনকে দেখাতে। দীর্ঘশ্বাস ফেলল, কড়া গলায় বলল, তাহলে সন্ধ্যা 6টা কেন বাসায় আসতে হলো? তাহিয়া ঠোঁট উল্টে বলল, ভাইয়া ভুল হয়েছে, আর এমন হবে না। আর তোমার কথার বাইরে যাব না, প্রমিস। তাহিয়ার কথা শুনে তালহা মেহেরিনের দিকে আর চোখে চেয়ে বলল, অনুতপ্ত কি শুধু একজনই হয়েছে? মেহেরিন বুঝল তালহা ঠিক একই উত্তর তার থেকেও চাইছে, তাই সেও নিচু গলায় আওড়ালো, সরি, ভুল হয়ে গেছে, আর এমন দুঃসাহস দেখাবো না। তালহা এবার 2 হাতের আঙুল একত্রিত করে একটু ভেবে বলল, স্ট্যান্ড আপ। দুজনে আতঙ্কিত চোখে তাকালো। কানে ধরাবে নাকি, এই প্রশ্নটাই প্রথমে আসলো মাথায়। দ্রুত দুজনে হকচকিয়ে বলল, প্রমিস, আর এমন করব না, প্লিজ কানে ধরাবেন না। তালহা চেয়ারে হেলান দিয়ে দুজনের দিকে একবার করে তাকালো। হঠাৎ বলল, একটা ম্যাজিক্যাল ওয়ার্ডের নাম জানিস? মেহেরিনা তাহিয়া একসাথে কপাল কুঁচকে তাকালো। কোন ওয়ার্ড? তালহা ভ্রু উঁচিয়ে দাঁত বের করে হালকা স্মার্ট হেসে বলল, পানিশমেন্ট। দুজনে 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। তালহা হাত ঘুরিয়ে সিরিয়াস হয়ে বলল, এই ওয়ার্ডটা খুব পাওয়ারফুল। একবার ঠিকঠাক ডোজে দিলে মানুষের এমন শিক্ষা পায়, ভুলটা আজীবন মাথায় গেঁথে থাকে। ভবিষ্যতে সেই ভুলের ধারের কাছেও যায় না। তাহিয়া মুখ বাঁকিয়ে ফিসফিসিয়ে বলল, এটা ম্যাজিক্যাল নয়, পিওর টর্চারার ওয়ার্ড। 1 পা উঁচু করে 2 হাত কানে দিয়ে মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে মেহেরিন, পাশে তাহিয়া। এটাকে তালহা আপাতত নর্মাল শাস্তি বলে ঘোষিত করেছে, পরবর্তীতে আরো শাস্তি রয়েছে। একবার এদিক ওদিক পড়ে যেতে যেতে নিজেদের সামলানোর চেষ্টা করছে দুজন। পা ভুল করে নামতেই টাইমটা বাড়িয়ে দিচ্ছে তালহা। শুরুতেই 5 মিনিট দাঁড়িয়ে থাকা দিয়ে শুরু হয়েছিল, এখন তা আধা ঘন্টায় রূপান্তরিত হয়েছে। এর মাঝে মেহেরিন আবার পড়তে গিয়ে পা নামাতেই তালহা কড়া কণ্ঠে বলল, আরো 2 মিনিট বাড়ল। মেহেরিন মুখ ফুলে তাকিয়ে আছে। তাহিয়া অসহায় চোখে মেহেরিনের দিকে তাকিয়ে। তাদের নাজেহাল অবস্থা দেখে তালহা মনে মনে হেসে ওঠে, কিন্তু নিজেকে সামলে মুখের গম্ভীর ভাবটাই স্পষ্ট রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল, আমি আসতেছি কিছুক্ষণ, যেভাবেই রেখে যাচ্ছি ঠিক সেভাবেই যেন দেখি। বলে তালহা বেরিয়ে আসে রুম থেকে। সে জানে এখন ভুলেও তার কথা এই দুজন মান্য করবে না, উল্টো কান ছেড়ে রিল্যাক্সে বসে তাকে নিয়ে সমালোচনা করবে। মূলত এজন্যই সে বেরিয়ে এসেছে। এতক্ষণ 1 পায়ে দাঁড়িয়ে থাকাটা কি 4টেখানি কথা? একটু বেশি জুলুম হয়ে যাবে। দুজনেই তো তার ভালোবাসার মানুষ, চাইলে এত জুলুম সে করতে পারবে না তাদের সাথে। নিজের ভাবনার মাঝেই নিজে মাথা চুলকে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। খাবার টেবিলে বসে আছে শিকদার বাড়ির সব মানুষজন, শুধু অনুপস্থিত তাহসান। কলেজ শেষে সে কুমিল্লার উদ্দেশ্যে বেরিয়ে নিজের বিজনেস মিটিংয়ের জন্য আর সেখানেই থাকার কথা। তবে তাহিয়াদের ঘটনা শুনে মিটিং শেষ করে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আসতে একটু রাত হবে বলেছিল তিতলি বেগম। মেহেরিন কেমন যেন সকলের সামনে যেতে ভীষণ ইতস্তত লাগছিল। আসতে চাইছিল না নিচে, তবে তাহিয়া জোর করে নিয়ে এসেছে। টেবিলে বসে সবাই টুকটাক কথা বলছে। পরিস্থিতি বদলাতে তালহা চাচারা তাদের পরীক্ষা কেমন হয়েছে, পড়া বিষয়ক নানান প্রশ্ন করছে। মেহেরিন তাহিয়া উত্তর দিচ্ছে ছোট ছোট শব্দে। তালহা এখনো খেতে নামেনি। শুনেছিল বিকালের ইম্পর্টেন্ট একটা মিটিং ফেলে নাকি তাদের কাছে গিয়েছিল, সেটা এখন অ্যাটেন্ড করেছে। সে বলেই দিয়েছে তার আসতে লেট হবে, সবাই যেন খাওয়া শুরু করে। মেহেরিন ধীরে ধীরে অল্প অল্প ভাত নিয়ে মুখে পুড়ছে, আবার তা চাবাচ্ছে অনেকক্ষণ লাগিয়ে। প্লেটে যে ভাত ছিল তার অর্ধেকও শেষ হয়নি এখনো। তার হাত নড়াচড়া লক্ষ্য করে তাহিয়া কয়েকবার ঘুঁতো দিয়েছিল, তবুও কোনো পরিবর্তন হয়নি তার মধ্যে। বেশ কিছুক্ষণ যেতেই যখন সকলের খাওয়ার অর্ধেক পথে, তখন নেমে আসে তালহা। হয়তো মিটিং শেষ। তালহা এসেই কোনো কথা না বলে সোজা মেহেরিনের পাশে খালি চেয়ারটা টেনে বসে পড়ল। তিতলি বেগম উঠে ছেলের প্লেটে খাবার দিতে চাইলে তালহা মানা করলো, মাকে খেতে বলে। নিজে নিজের প্লেটে ভাত বাড়তে লাগলো। 2 চামচ নিজের প্লেটে নিয়ে আরেক চামচ ভাত সকলের চোখের আড়ালে মেহেরিনের প্লেটে ঢেলে দিল। তা দেখতে মেহেরিন চমকে প্লেট সরিয়ে নিতে চাইল, কিন্তু সঙ্গে সঙ্গে তালহা কড়া চোখের কবলে পড়ল। গম্ভীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, সবটা যেন খাওয়া হয়। মেহেরিন এদিক সেদিক চোখ ঘুরিয়ে বাকিদের দিকে একবার নজর তাকালো, কেউ দেখছে কিনা তা ভেবে। তবে সবাই নিজেদের মতো খাওয়া আর কথায় ব্যস্ত, তাই তালহার এই কাজ কারো চোখে পড়ল না। তালহা একে একে নিজের পাতে যা নিচ্ছে তাই সমান পরিমাণে মেহেরিনের পাতেও তুলে দিচ্ছে। সকলের খাওয়া শেষ, একে একে সবাই উঠে পড়েছে, বাকি শুধু তালহা আর মেহেরিন। তালহারও খাওয়া শেষ, তবু অল্প কয়েকটা ভাত নিয়ে প্লেটে নাড়াচাড়া করছে। বসে আছে মেহেরিনের জন্য, জানে সে উঠে গেলে মেহেরিনও উঠে যাবে আর খাবে না। মেহেরিন কষ্টমষ্ট করে শেষ লুমকাটা নিয়েই চেয়ারে হেলান দিয়ে জোরে শ্বাস নিল। 2 বেলার খাবার 1 বেলাতেই খাইয়ে দিয়েছে তালহা। চোখ রাঙাতেও কিছু বলতেও পারেনি সে। মেহেরিনের অবস্থা দেখে তালহা দ্রুত চোখ নামিয়ে তার পেটের দিকে নজর রাখলো। বসে থাকার ফলে জামাটা পেটের সঙ্গে লেপ্টে লেগে আছে, আর তাতে বেশি খাওয়ার ফলে ফুলে যাওয়া পেটটা স্পষ্ট হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে মুচকি হেসে ফেলল সে। হঠাৎ তাকে হাসতে দেখে মেহেরিন কড়া চোখে তাকালো, মনে মনে গালি দিয়ে বসলো। অসভ্য লোক, এতক্ষণ জ্বালিয়ে এখন আবার দাঁত কেলানো হচ্ছে। মুখ ফুলিয়ে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? তালহা বাম হাতের কোনোই টেবিলে রেখে গালে হাত দিয়ে কাত হয়ে মেহেরিনের দিকে তাকালো। এবার ঠোঁট কামড়ে হাসছে সে। মেহেরিন অস্বস্তিতে পড়ল, লোকটা এভাবে তাকাচ্ছে তো লজ্জা লাগছে। নড়ে চড়ে বসে ফের জিজ্ঞেস করলো, কি হলো, হাসছেন কেন? তালহার মুখের হাসি আরো প্রশস্ত হলো। পর মুহূর্তে এমন এক কাজ করলো যে মেহেরিন তাজ্জব বনে গেল। তালহা চেয়ার ছেড়ে উঠতে উঠতেই আচমকা ডান হাত বাড়িয়ে 1 আঙুল দিয়ে মেহেরিনের পেটে ঘুঁতো দিয়ে পড়ল। বড় বড় চোখ করে চেয়ে আছে মেহেরিন। ঘটনার মর্ম বুঝে ওঠার আগেই তালহা একটু নয়ে নিচু স্বরে হেসে বলল, আই লাইক দিস, ডোন্ট আস্ক মি হোয়াই। কথাটা বলে সে বড় বড় পা ফেলে নিচে রুমের দিকে এগিয়ে গেল। পেছনে ফেলে গেল লজ্জায় মিয়ে থাকা মেহেরিনকে। সে জানে মেয়েটা এখন লজ্জায় লাল নীল হবে। কাঠের চেয়ার শক্ত করে চেপে বসে আছে মেহেরিন। তালহা আশেপাশে নেই, তবুও মাথা তুলতে পারছে না। মনে হচ্ছে তাকালে আশেপাশে আসবাবপত্রও তাকে লজ্জায় ফেলবে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার মাঝেই হঠাৎ কারো কর্কশ কণ্ঠ কানে পড়ল। দ্রুত মাথা তুলে দেখলো সালমা বেগম রাগী চোখে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে আরো এক ধমক দিলেন, উঠছো না কেন? আমাদের কি নিজে চাকর পেয়েছ? যখন খুশি খেয়ে উঠবে আর থালা বাসন একে একে মাজবো আমরা। সকলের সঙ্গে খেলে বাসনও সকলের সঙ্গেই দিতে হবে। এ বাড়ি কারো মামার বাড়ি রসের হাড়ি নয়। কথাটা বলার সঙ্গে সঙ্গে মেহেরিনের সামনে পড়ে থাকা এটো প্লেটটা নিয়ে হিসিয়ে চলে যায়। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সে জানে কারো কথা এত গুরুতরভাবে নেওয়ার প্রয়োজন নেই। সবাই যে একরকম হবে এমন কোথাও লেখা আছে কি? আর সেই বা কে? এই বাড়ির কারো আপন কিসে? কারো কিছু লাগে কিসে? রক্তের সম্পর্ক আছে কারো সাথে? না, নেই তো কিছুই। মেহেরিন নিজেকে বোঝায় সবাই ভালো আচরণ করবে, এমন
এমন আশা করা অযৌক্তিক। বরং সে অনেক ভালো আছে। তার যে পরিস্থিতি ছিল তালহাকে না পেয়ে হয়তো আজ রাস্তাঘাটে একা লাথিউসটা খেয়ে দিন কাটতো, মানুষের ভিড়ে হারিয়ে যেত। তখন কি এত ভালোবাসা পেত? এখন সে একটা পরিবার পেয়েছে, কত মানুষের সাপোর্ট পেয়েছে। তাকে সে পেত? এসবের তুলনায় এই সামান্য বকা কিছুই নয়। এই ভাবনায় নিজেকে সামলে মেহেরিন রান্নাঘরের দিকে এগোলো, হাত ধুয়ে তাদের একটু হাতে হাতে সাহায্য করবে বলে। কিন্তু দরজার কাছে এসে পা নিজে নিজে থেমে গেল। ভেতরে 3 জায়ের কথোপকথন চলছিল। সালমা বেগম রাগে নানান কথা বলছেন, বাকি 2 জা তা শুনছেন, ফাঁকে ফাঁকে জবাব দিচ্ছেন। দেখো বড় ভাবি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, কথাটা সিরিয়াস ভাবে নাও। তিতলি বেগম ক্লান্ত কণ্ঠে বললেন, হয়েছে তোর বলা, এবার চুপ যা। মেয়েটা মোটেও তেমন না, এ বয়সে 2-1টা ভুল করেই সবাই। আমরা তো কতই না ভুল করেছি স্কুল কলেজ লাইফে। মেহেরিনের হয়ে সাফাই গাইতে দেখে সালমা বেগম বিরক্ত হয়ে চসূচক শব্দ করলেন, এই মেয়ে অনেক শিয়ানা ভাবি, দেখবে একদিন অনেক বড় ধরনের ঘটনা ঘটাবে। না আছে বাপ মায়ের ঠিকানা, না আছে কোনো পরিচয়, কেমন না কেমন মেয়ে। তোমার ছোট ভাইয়ের বউ বলছিল আমাকে এ বিষয়ে, তখন এত মাথা নেইনি, তবে এখন শিওর। সময় থাকতে ব্যবস্থা নাও। ছোট জায়ের কথায় অতিষ্ঠ হয়ে উঠেছিল বাকি 2 জন। সে কিছু একটা কথা পেলেই চলে, তার কথায় সম্মতি না দেওয়া অব্দি সারাক্ষণ একই কথা বলেই চলে। তাই তাকে চুপ করাতে তিতলি বেগম বললেন, আচ্ছা বাপু, আমরা খেয়াল রাখবো, তুই শান্ত হয় এবার। চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে ওঠে মেহেরিনের। বুকের ভেতরটা যেন অকারণেই ভারী হয়ে আসছে। তার মনে প্রশ্ন জাগে, মা বাবার পরিচয় না থাকলে কি একটা মেয়ে মানুষ খারাপ হয়ে যায়? নাকি এই সমাজটাই এমন, মেয়েটা এতিম তাই গায়ে খারাপের দাগ এঁটে দেয়? সে তো কোনো খারাপ কাজ করেনি, তবুও কেন প্রতিটা চোখ তাকে বিচার করছে, সন্দেহে মাপছে? কারণ তার কোনো পরিচয় নেই তাই। কেন মা বাবার পরিচয়হীন ছেলে মেয়ে কি মেয়েদের দিকে কি তাকালেই মানুষের মুখ বদলে যায়? এই সব প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেতে খেতে সে ধীরে ধীরে পিছিয়ে আসে। ড্রয়িং রুমের বেসিংয়ে কোনো রকমে হাত ধোয়। জলটা ঠিক মতো চোখে দেখছে না, কারণ চোখে সামনে সব ঝাপসা। চোখ পেয়ে আছড়ে পানি ঝরছে। কেউ দেখে ফেলবে এই ভয়ে দ্রুত পায়ে ঘরের দিকে হাঁটা দেয় সে। তার এই ভাঙা পড়া রূপ কাউকে দেখাতে চায় না সে। রুমে ঢুকে আর নিজেকে সামলাতে পারল না মেহেরিন। দরজা বন্ধ হতেই ফুপিয়ে ওঠে সে। বুকের ভেতর জমে থাকা কষ্ট হু হু করে বেরিয়ে আসে। ভীষণভাবে মা বাবার কথা মনে পড়ছে, যাদের মুখ সে কখনো দেখেনি, তবুও তাদের অভাবটাই প্রতিটা মুহূর্তে অনুভব করছে। কিন্তু তাদের থেকে বেশি মনে পড়ছে তার দাদির কথা, সেই একমাত্র মানুষটা যিনি কখনো তাকে পরিচয়ের প্রশ্নে ছোট করেনি, যিনি সময় মতো বলতেন মানুষের পরিচয় তার জন্মে নয়, তার মন আর কাজেই। দাদির কথাগুলো আজও আরো বেশি মনে পড়ছে, তার বুকে বিঁধছে। দাদির মতো চিন্তা ভাবনা যদি সবার হতো, তবে কি মন্দ হতো? তার কান্না বিছানায় শুয়ে পড়া তাহিয়াকে হকচকিয়ে তোলে। তাহিয়া উঠে তড়িঘড়ি এগিয়ে আসে। মেহেরিনকে ধরতে সে শক্ত করে জড়িয়ে ধরে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বারবার বলছে, আমি তো সত্যি তোর খারাপ চাই না তাহিয়া। কান্নার কারণে কথাগুলো ভাঙা ভাঙা। এদিকে মেহেরিনের চোখে জল দেখে তাহিয়াও কাঁদছে। তবুও সে চেষ্টা করছে মেহেরিনকে শান্ত করার। মেহেরিনের মাথায় হাত বুলিয়ে বারবার বলছে, কি হয়েছে মেহু? কেউ কিছু বলেছে? আমাকে বল। আমি তো জানি তুই আমার বোন, তুই আমার খারাপ চাইতে পারিস না। এই মেহু শোন, কাঁদিস না। এভাবে প্রায় 5 মিনিট লাগিয়ে তাহিয়া মেহেরিনকে শান্ত করেছে। ক্লান্ত মেয়েটি বিছানায় বসিয়ে পানি আনতে যেই দরজা খুলল, অমনি পকেটে 2 হাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা তালহাকে দেখতে পায় দরজার মুখে। বোনকে দেখে তালহা সাইড হয়ে দাঁড়ায়। তাহিয়া কিছু বলতে ব্যস্ত হওয়ার আগে তার চোখের ইশারায় বুঝতে পারে তালহা সব শুনেছে। তাহিয়া আর কিছু না ভেবে নিচে নেমে আসে। পরপর পানি নিয়ে ফিরে আসে রুমে। এসেই দেখলো তালহা দাঁড়িয়ে আছে মেহেরিনের ঠিক সামনে, নিশ্চুপ তাকিয়ে আছে মেহেরিনের দিকে। আর মেহেরিন, সে তো ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে। তাহিয়াকে দেখে তালহা পেছন ঘুরে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে। যেতে যেতে আদেশের সুরে বলল, তাহিয়া, তোর শেষকাদুনে বান্ধবীকে নাকে মুখে পানি মুছিয়ে আমার ঘরে পাঠিয়ে দিস। ভাইয়ের কথায় তাহিয়া হেসে ওঠে। এক মুহূর্ত দেরি করে না, মাথা নেড়ে সম্মতি জানায়।
তারপর পানির গ্লাসটা মেহেরিনের দিকে এগিয়ে দেয়, সঙ্গে টিস্যুর বক্সও ঠেলে দেয় সামনে। হালকা টিটকারি মেরে বলে, ভাবি দ্রুত নাক মুখ মুছে ফেলেন, ভাই আপনাকে ডাকছে। তাহিয়ার ভাবি ডাকটা কানে যেতে মেহেরিন এক ঝলক রাগি চোখে তাকায় ওর দিকে। সেই দৃষ্টিতে বিরক্তি আছে, আবার লজ্জাও লুকানো। কিছু না বলে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে ওয়াশরুমের দিকে এগোয়। হাত মুখ একটু ধুয়ে নেবে, নিজেকে সামলে নেবে। আয়নার সামনে দাঁড়াতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে কয়েক সেকেন্ড চোখের নিজে ফোলাভাব গলে কান্নার দাগ, কপাল কুঁচকে যায় অজান্তেই। নিজের সঙ্গে কথা বলে ওঠে, ইদানিং তুই কি একটু বেশি কাদরে হয়ে যাচ্ছিস না মেহেরিন? কই আগে তো চাচির কত খারাপ কথা দিব্যি হেসে খেলে উড়িয়ে দিতি, তাহলে এখন কেন তাদের সামান্য কথাতে এত মন খারাপ করিস? একটু থেমে আয়নার ভেতরে মানুষটার দিকে সন্দেহ ভরা চোখে তাকায়। বড়লোকদের সঙ্গে থাকতে থাকতে বড়লোকই মন হয়ে উঠেছে নাকি তোর? নিজের প্রশ্নে নিজে হালকা করে হাসে, হাত বাড়িয়ে ফেসওয়াশ নেয়, পানি দিয়ে মুখ ভিজিয়ে দুই গালে আলতো করে ঘষতে ঘষতে আবারও বলল, না মেহেরিন, তোর জন্য এই ছোটলোকি মনটাই পারফেক্ট, ওইটাই তোর শক্তি। চোখ তুলে আবারও আয়নার দিকে তাকায়, নিজেকে শাসিয়ে বলল, 2 দিন আদর পেয়েছিস বলে মাথায় উঠে যাবি নাকি? আগে যা ছিলি সব ভুলে যাবি? নিজের জায়গায় নিজের যোগ্যতা ভুলে গেলে চলবে? শেষ কথাটার সঙ্গে সঙ্গে সে মুখ ধুয়ে নেয়। ঠান্ডা পানিতে চোখে জ্বালা একটু কমে আসে, গলায় জমে থাকা ভারী অনুভূতিটা চাপা দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। মেহেরিনের পা ধীরে ধীরে তালহার রুমে প্রবেশ করলো এবং প্রথমেই দরজাটি ধীরে বন্ধ করলো। সিটকিনি লাগিয়ে পেছনে ফিরতেই তার কানে গেল তালহার কণ্ঠস্বর, যাক এ কথা অন্তত মনে আছে। মেহেরিন এক মুহূর্ত থেমে তাকালো সোফায় বসে থাকা তালহার দিকে। মেরুন রঙের টি শার্টটি তার গায়ে বেশ ফিটফাট হয়ে আছে, যার ফলে বাহুগুলো হালকা ভেসে উঠেছে। সঙ্গে পরা কালো রঙের ট্রাউজার, চোখে আজ চশমা নেই, হয়তো ল্যাপটপ নিয়ে বসেনি। চশমাটা দেখে থাকলে একটু বেশি আকর্ষণীয় লাগে, একদম ইনোসেন্ট লাগে। তবে চশমা ছাড়াও চোখ জোড়া মারাত্মক। সেই চোখে শান্ত চাহনিটা সরাসরি মেহেরিনের দিকেই যায়। বরাবরের মতো মেহেরিনের মনে লাড্ডু ফুটে উঠল, ভেতরে সকল অনুভূতিরা যেন একসঙ্গে বেরিয়ে আসলো। তালহাকে দেখে তার বেহায়া মনটা একটু আগের মন খারাপই ভুলে নির্লজ্জতায় ভরে উঠল। শুধু তাকিয়ে তাকিয়ে তালহার সৌন্দর্য উপভোগ করতে মন চাইছে। তবে একজন মেয়ে হিসেবে এই কাজ করা নেহাতি ছেঁচড়ামি হবে। কিন্তু নিজের জামাই তো তার নিজেরই হলো, না হয় একটু ছেঁচড়াই। স্ট্যাচু হয়ে দাঁড়ানো মেহেরিনকে দেখে তালহা নিজেই উঠে দাঁড়ালো। বারান্দার দিকে যেতে যেতে সে বলল, চলো বারান্দা বিলাস করি। মেহেরিনের মনে এক মুহূর্তের জন্য প্রশ্ন জাগলো, বারান্দা বিলাস? কিন্তু সে তো ভাবতে বেশি সময় নষ্ট করলো না, তার ধ্যান এখন তালহায়। পেছন পেছন ছুটলো, কদম অনুসরণ করে বারান্দার দিকে চলল সে। দুজনে দাঁড়িয়ে বারান্দায় রেলিং এর উপর হাত দিয়ে কিছুটা হেলান দেয়া। তালহা তাকিয়ে আছে আকাশের দিকে, আর মেহেরিন তাকিয়ে আছে তার দিকে। শীতের রাত, চারিদিক থেকে নরম ঠান্ডা বাতাস বয়ে আসছে। শীত অনুভব করে মেহেরিন একটু কাছে ঘেঁষে দাঁড়ালো। তার কাছাকাছি উপস্থিতি টের পেয়ে তালহা ঘাড় ঘুরিয়ে মেহেরিনের দিকে তাকালো। মেয়েটার নাক চোখ এখনো লাল, সেই 10-15 মিনিট আগে কেঁদেছিল। তবে কেন এখনো লালচে হয়ে আছে, এই প্রশ্নে ভাবতেই সে সরাসরি মেহেরিনের দিকে ঘুরল। 2 হাতের আঁচলায় মেহেরিনের মুখটা নিল। 2 গালের নরম মাংসের ওপর বুড়ো আঙুল ছোঁয়ার পরপর একটু চাপ দিয়ে আঙুল ঘেঁষতে লাগলো। সঙ্গে সঙ্গে সাদা গালের চামড়ায় হালকা লাল আভা ফুটে উঠল। কিছুক্ষণ পর তা নিজে থেকেই মিয়ে গেল। ব্যাপারটা তালহার খুবই মজা লাগলো। এবার সে একই কাজ বারবার করতে লাগলো। এদিকে মেহেরিন কপাল কুঁচকে তালহার কাণ্ড কারখানা দেখছে। লোকটা আসলে কি করছে সে পুরোপুরি বুঝে উঠছে না। তার ভাবনার মধ্যে হঠাৎ তালহা জুড়ে 2 গাল চেপে ধরল। গাল চেপে ধরার সঙ্গে সঙ্গে মেহেরিনের ঠোঁট দুটো উঁচু হয়ে উঠল। সেদিকে চোখ যেতেই থমকে দাঁড়ালো তালহা। গালটা এভাবে ধরায় মেহেরিনের মাথায় নড়াতে লাগলো এবং অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। মেহেরিনের কথায় তালহা ফুস করে শ্বাস ছাড়ল।
অষ্টদয়ে হালকা আঙুল ছুঁয়ে দিয়ে হাত সরিয়ে আনলো। পরপর গভীর শ্বাস নিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ল। মেহেরিন দেরি না করে তার পাশে বসে পড়ল। চোখে মুখে মিশে আছে কৌতূহল। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে তালহা। হঠাৎ আবার মেহেরিনের দিকে ধীরে ধীরে ঝুঁকে বলল, এত কোমল, এত মার্শমেলের মতো, একদম চিবিয়ে খেতে মন চাচ্ছে। এত কোমল, এত মার্শমেলের মতো, একদম চিবিয়ে খেতে মন চাচ্ছে। তালহার কথাটা কানে যেতেই মেহেরিনের চোখ দুটো কেমন যেন দুলে উঠল। এতক্ষণ সে দৃষ্টি সরিয়ে তাকিয়েছিল, সেই সাহসটুকু মুহূর্তেই লজ্জার আড়ালে সরে গেছে। কথার মানে বুঝতে পারতেই সে চোখ ফিরিয়ে নেয় বেচারি। কৌতূহলে ভরা দৃষ্টিতে এবার অস্থির হয়ে পড়ে। আমতা আমতা করে এদিক এদিক ঘুরে বেড়াচ্ছে। মাথার ভেতরটা একটাই ভাব ঘুরছে, সে কি বলল? মেহেরিনের বিভ্রান্ত অবস্থায় তালহার চোখ এড়ায় না। ঠোঁট কামড়ে সে মৃদু হেসে ওঠে। সেই হাসি নিয়ে ঝুঁকে ওঠে আছে তার দিকে। মেয়েটা এভাবে অপ্রস্তুত করে ফেলতে তার অদ্ভুত এক তৃপ্তি কাজ করে। এই যে মেয়েটা এখন তার চোখের দিকে তাকাতে পারছে না, কোথায় দৃষ্টি রাখবে সেটা বুঝে উঠতে পারছে না। কখনো বাইরের দিকে তাকাচ্ছে, কখনো নিচে। অস্বস্তিতে বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। আঙুলগুলো অন্যমনস্কভাবে একে অন্যকে ছুঁয়ে যাচ্ছে। হালকা বাতাসের সামনে ছোট ছোট চুল কপাল আর কালে এসে পড়ছে, অথচ সেগুলো সরানোর শক্তিটুকু হারিয়ে বসেছে। এইসব দেখতে ভীষণ মজা লাগছে তার। ভাবনার মাঝে নিজের ডান হাত বাড়িয়ে আলতো ছোঁয়ায় চুলগুলো কানের ভাঁজে গুজিয়ে দেয়। তালহাই হঠাৎ ছোঁয়াতে মেহেরিনের কাছে ঠিক যেন হঠাৎ এসে পড়া কোনো রকম নরম হাওয়ার ঝাপটার মতো লাগলো। খুব ক্ষণিকের, অথচ ভেতরে সাজানো অনুভূতিগুলো এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মেহেরিন চোখ নামিয়ে নেয়। চোখ নামাতেই সঙ্গে সঙ্গে নিজের মনটাকে যেন আড়াল করতে চাচ্ছে সে। তালহার আঙুলের উষ্ণতা এখনো ত্বকে রয়ে গেছে, যেমন করে সন্ধ্যার পরে দেয়ালে আটকে থাকে রোদের শেষ আলোটা। বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হয়। লজ্জা আর ভালোবাসার মাঝামাঝি দাঁড়িয়ে থাকা এক অচেনা অনুভূতি। তালহা মুগ্ধ চোখে তাকিয়ে আছে মেহেরিনের লজ্জায় রাঙা মুখটার দিকে। নিজের ওপর তার দৃষ্টি টের পেতেই মেহেরিনার অস্থির হয়ে ওঠে। এক পর্যায়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে, সমস্যা কি? এভাবে তাকিয়ে আছেন কেন? তার প্রশ্নে তালহা কপাল কুঁচকে তাকায়। সঙ্গে সঙ্গে নির্লিপ্ত স্বরে বলল, নিজে যখন তাকিয়েছিলে আমি কিছু বলেছি? তাহলে আমার বেলা এত ডিস্টার্ব কেন? মেহেরিন থতমত খায়। তাহলে তার দিকে তাকিয়ে থাকাটা তালহা দেখেছে? সে তো ভেবেছিল হয়তো খেয়ালই করেনি। মিনমিনিয়ে বলে, আপনি তাকালে লজ্জা লাগে। তালহা চোখ সরু করে তাকায়। তা কোথায় লজ্জা লাগে? এই প্রশ্নে মেহেরিন একেবারে চুপসে যায়। এর উত্তর কি আদৌ দেওয়া যায়? লজ্জা তো জায়গা চিনে না। তার নীরবতা দেখে তালহা চোখ ফিরিয়ে সোজা হয়ে বসে। এবার মেহেরিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তি খুব বেশিক্ষণ টিকল না। কয়েক সেকেন্ড বসে থেকেই হঠাৎ তালহা ঝাঁপিয়ে পড়ল তার ওপর। কোনো সতর্কতা না দিয়ে মেহেরিনের গাল দুটো চেপে ধরে। মুহূর্তের মধ্যেই ডান গালে কামড় বসিয়ে দেয়। মেহেরিন হতভম্ব, চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে তালহার হাতটা আঁকড়ে ধরে ছড়ানোর বৃথা চেষ্টা শুরু করে। হালকা ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে। তার চেয়েও বেশি মন মুচড়ে আছে তালহার এহেন কাণ্ডে। শরীর বেয়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে। সুরসুরি লাগছে কোনো এক অনুভূতি উতাল পাতালের কারণে। বেশ কিছুক্ষণ পর তালহা নিজে থেকে ছেড়ে দেয়। মেহেরিনের গালে হাত চেপে বসে আছে। দাঁতের ছাপটা স্পর্শে স্পষ্ট টের পাচ্ছে। লজ্জায় ঘন ঘন শ্বাস পড়ছে। দ্রুত উঠে দাঁড়ায়, উদ্দেশ্যে এখান থেকে বের হবে। আর এক মুহূর্তে এখানে টেকা যাবে না। কিন্তু পা বাড়ানোর আগেই তালহা তার হাত চেপে ধরে। প্রশ্ন ভরা চোখে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ? মেহেরিন তাড়াহুড়ো করে বলে, ঘরে যাব, ঘুমাতে হবে। তালহা একটানে পাশে চেয়ারে বসিয়ে দেয় তাকে। নিজে দুই হাত মাথার পেছনে দিয়ে দেয়ালে হেলান দেয়। এইটুকু সময় আমার সঙ্গে থাকতেই কষ্ট হচ্ছে। মেয়ে বাকি জীবন কিভাবে আমাকে সামলাবে? মেহেরিনের কোনো উত্তর দেয় না। মনে মনে শুধু বলে,
আমার সেই গম্ভীর তালহার সঙ্গে সারাটা জীবন কাটানো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এই তালহা যে প্রতি মুহূর্তে তার অপ্রত্যাশিত আচরণে আমাকে লজ্জায় ফেলছে, এই তালহার সঙ্গে থাকা সত্যি ভীষণ বড়সড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিছুক্ষণ নীরবতা কাটে, এর মাঝে হঠাৎ তালহা বলে ওঠে, চলো ঘুরতে যাই। নীরবতা ভেঙে কথাটুকু বলেই তালহা গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ায়। মেহেরিনের দিকে ফিরে তাকাতেই সে অবাক চোখে প্রশ্ন ছুড়ে দেয়, এই রাতের বেলা কোথায় ঘুরতে যাবে? তালহা ফাসলামো সুরে বলে, যেথায় দু চোখ যায়। তারপর মেহেরিনের দিকে পিটপিট করে তাকিয়ে যোগ করে, কেন? তোমার বুঝি ভয় করছে আমার সঙ্গে বেরোতে? তা করবে না কেন? আমি কে বা লাগি তোমার? আচ্ছা থাক, যেতে হবে না। শেষ কথাগুলো সে এমন মন খারাপের ঢঙে বলল যে মেহেরিন আর নিজেকে সামলাতে পারে না, ফিক করে হেসে ওঠে। গম্ভীর মানুষটা হঠাৎ বাচ্চার মতো ভালোই লাগে। মুচকি হেসে তালহার এক বাহুতে জড়িয়ে ধরে বলল, আপনি মশাই বট্ট ছেলে মানুষই শিখে ফেলেছেন। তালহা হেসে অতি উত্তর দেয়, ছেলে মানুষের সঙ্গে থাকার সাইড ইফেক্ট। কথাটা কানে যেতে মেহেরিন নাক ফুলিয়ে তাকায়। কোমরে দুই হাত রেখে একবারে তালহার সামনে এসে দাঁড়ায়। এই, আমি ছেলে মানুষ? তালহা মাথা এদিক সেদিক ঝাঁকিয়ে বোঝায়, না। সেটা দেখেই মেহেরিন আবার বলে, তাহলে ছেলে মানুষ বললেন কেন? তালহা ঠোঁট টিপে এসে বলল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। মেহেরিন মুখ ভেঙচি স্বরে আস্তে আস্তে বলল, এই ছেলে মানুষই এত বড় দামড়া ছেলের মাথা মাথা নাট ঠিক করেছে, নয়তো আপনি যেই রসকসীন ছিলেন জীবনেও বিয়ে হতো না। আমি জন্ম নিয়েছি বলে আপনার বিয়ে করার ভাগ্য হয়েছে, নয়তো আজীবন চিরকুমার থেকে যেতেন, বুঝেছেন? বলেই সে বারান্দা ছেড়ে দরজার দিকে এগিয়ে যায়। পেছন পেছন তালহা এগিয়ে এসে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। মেহেরিন দরজার কাছে গিয়ে থেমে যায়, যেন কিছু একটা মনে পড়ছে। সাথে সাথে পেছন ফিরে ডাকে, এই শুনুন না। মেহেরিন ডাক কানে যেতে তালহা এক হাতে অটোমেটিক বুকে চলে যায়। বুকে যেন প্রশান্তির এক অদ্ভুত ছাপটা বয়ে যাচ্ছে। মুচকি হেসে ধীর গলায় বলে, জি বলুন না। আপনি কোন কালারের শার্ট পরবেন? আপনি যে কালারের বলবেন। তালহার উত্তরে মেহেরিন ভাবতে লাগে, কি কালার বলা যায় এই ভাবনা। মেহেরিনকে ভাবতে দেখে তালহা ওয়ার্ড্রপের দিকে ইশারা করে বলে, ম্যাম, মাথায় এত প্রেসার দেওয়ার কি দরকার? ওয়ার্ড্রপ খুলেই তো সব চোখের সামনে। মেহেরিন ভাবলো এটাই সহজ হবে। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে ওয়ার্ড্রপ খুলে একে একে জামা কাপড় দেখতে লাগলো। শেষে সাদা রঙের একটি শার্ট বের করলো, তারপর খুঁজে বের করলো কালো রঙের জ্যাকেট দুটো বের করে বাকি কাপড়গুলো যত্ন করে গুছিয়ে রাখলো। বের করা কাপড়গুলো তালহার হাতে ধরিয়ে দিল। বাইরে যেহেতু শীত, অবশ্যই শীতের কাপড় পরতে হবে, তাই এর ওপর জ্যাকেটটা পরবেন। তালহা মাথা নেড়ে আচ্ছা বলতে মেহেরিন ঘর থেকে বেরিয়ে আসে। তালহা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ড্রয়ার খুলে একটি সিগারেট বের করে আগুন ধরায়। বারান্দায় গিয়ে এক টান দিয়ে আকাশের দিকে মাথা তুলে ধোঁয়া ছেড়ে দেয়। আমার এই রংহীন জীবনে তুমি এলে রঙের কৌটা হয়ে। আমার প্রেমে পড়ার বয়স ছিল না, তবুও তুমি প্রেমে পড়তে বাধ্য করলে। তোমার প্রেমে পড়ে নিজেকে কেমন অল্প বয়সী প্রেমিক করে তুলতে ইচ্ছে জাগে। নিজের গাম্ভীর্য ভুলে তোমাকে মেতেও থাকতে ইচ্ছে জাগে তোমাকে সারাক্ষণ নিজের কাছে আগলে রাখতে। তোমাকে দেখলেই কেন এত প্রেম প্রেম পায়? কি জাদু করেছো মেহেরিন? বড্ড চালায় ফেললে তো মেয়ে। হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে সে বারান্দার থেকে নিচে ছুঁড়ে ফেলে। মাউস স্প্রে মুখে স্প্রেস করে নেয়, তারপর মেহেরিনের পেছেতা কাপড় পরে নিজেকে তৈরি করে নেয় মেহেরিনের পাশেই মানানসই পুরুষ হিসেবে। মেহেরিন আলমারি খুঁজে খুঁজে সাদা রঙের গোল জামাটা বের করে আনে। সাদা জামাটার জায়গায় জায়গায় ছোট ছোট সূর্যমুখী ফুল দেখতে অনেক কিউট লাগে। অনেকদিন আগে তিতলি বেগম মেহেরিন আর তাহিয়াকে এই গোল জামাটা বানিয়ে দিয়েছিলেন। আজকাল তাদের দুজনের একই রকম জামা বানানো হয়। আজ এটাই পরবে সে, তালহার সঙ্গে ম্যাচিং করে পরবে সে। জামাটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে মেপে নেয়। এদিকে তাহিয়া কপাল কুঁচকে মেহেরিনের এই ব্যস্ততা লক্ষ্য করছিল। ল্যাপটপ অফ করে উঠে বসে সে এতক্ষণ আরাম করে কম্বলের তলায় ঢুকে মুভি দেখছিল। কনটেক্স কি? তাহিয়ার প্রশ্নে মেহেরিন ভ্রুকুচকে তাকায়। কিসের কনটেক্স?
এই যে এত রাতে হঠাৎ সাজুগুজু শুরু করলি, এর কনটেক্সট কি? মেহেরিন মুচকি হেসে জামাটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, ওনার সঙ্গে ঘুরতে যাব। কথাটা কানে যেতে তাহিয়া এক লাফে উঠে বসে। কি, এত রাতে? ভাইয়া বলেছে? মেহেরিন লজ্জা মাখানো হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। তাহিয়া দুই হাত গালে চেপে হা করে তাকিয়ে আছে। অবাক কণ্ঠে মেয়েটি উত্তেজিত হয়ে বলছে, মাই গড, আমার ভাইয়া তো রোমান্টিক, আমি তো জানতামই না। মেহেরিন কিছু না বলে হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে। জামাটা বদলে বের হতে সে থমকে দাঁড়ালো। তাহিয়া দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এতক্ষণে গোছানো টেবিল এখন যেন ছোটখাটো একটা মেকআপের দোকানের রূপ নিয়েছে। একটার পর আরেকটা রেখে হিজিবিজি করে ফেলেছে সব। নিচে যত মেকআপ ছিল সব মেকআপ বের করে ফেলেছে মেয়েটা। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই কি করছিস এসব? তাহিয়া খুশিতে গদগদ করতে করতে এগিয়ে এসে মেহেরিনকে টেনে ড্রেসিং টেবিলের চেয়ারে বসিয়ে দেয়। ফাউন্ডেশনে শেড মিলাতে মিলাতে বলে, বারে, আমার বেস্ট ফ্রেন্ড প্রথম ডেট বলে কথা, আমি সাজিয়ে দেব না? এই দেখি না, এই শেডটা যাবে না তোর স্কিনের সাথে। না না, এটা যাচ্ছে না, আর একটু ব্রাইট লাগবে, তাহলে এটা দেই। এরকম নানান মেকআপ নিয়ে তাহিয়া মন দিয়ে মেহেরিনকে সাজাতে শুরু করে। প্রথমে ভেবেছিল গর্জিয়াস সাজ দিবে, তবে তার ভাই বেশি সাজগোজ পছন্দ করে না। সেই ভেবে হালকা ফাউন্ডেশন, গালে হালকা ব্রাশ, চোখে পাতলা আইলাইনার আর ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক সব মিলিয়ে খুব সিম্পল অথচ নজর কাড়া একটা লুকে সাজিয়ে দেয়। সাজানো শেষ হতেই তাহিয়া মেহেরিনের থুতনি ধরে নিজের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। মাশাআল্লাহ, এই সামান্য মেকআপে কি অপসরি লাগছে রে আমার মেহুকে। আল্লাহ, আমার ভাই তো হার্ট অ্যাটাক করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক বলেই নাটকীয় ভঙ্গিতে চোখের নিচ থেকে কাজল নিতে যায়, কিন্তু চোখে কাজল না পড়ায় হাতের ডগায় কিছুই আসলো না। কাজল না পেয়ে কাজলের কোটা থেকে আঙুল হালকা কাজল লাগিয়ে মেহেরিনের কানের পেছনে ছুঁয়ে দেয়। তাহিয়ার এইসব কাণ্ড কারখানা দেখে মেহেরিন তো হেসে কুটি কুটি। সবশেষে হাতে সাদা কাচের চুড়ি আর কানে তালহার দেওয়া ঝুমকো জোড়া পরে উঠে দাঁড়ায় সে। আয়নার সামনে একবার নিজেকে দেখে নেয়। না, খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। এখন শুধু তালহার চোখে ভালো লাগলেই হলো। ভাবতে ভাবতে ওড়নাটা ঠিক করে তাহিয়ার দিকে তাকায়। হঠাৎই হাসি খুশি মুখটা একটু স্নান হয়ে আসে। তাহিয়া সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তুই চল না আমাদের সাথে। মেহেরিনের কথা শুনে তাহিয়া যেন ফুঁসে ওঠে। হুফ, কি বলিস? আমি যাব কি করতে? মেহেরিন মন খারাপ করে বলল, আমি যাব ঘুরতে, আর তুই একা একা থাকবি? ভালো লাগবে না আমার। তাহিয়া মেহেরিনের হাত ছাড়িয়ে এক লাফে বিছানায় উঠে পড়ে। গায়ে কম্ফোর্টারটা ভালোভাবে জড়িয়ে ল্যাপটপ অন করতে করতে বলল, ভাইয়া, ল্যাপটপ আজ আমার দখলে। সারা রাত ইচ্ছে মতো মুভি দেখবো। আমার তো আজ মজাই মজা। আমি কেন কাবাব মেয়ে হাড্ডি হতে যাব? যা যা, তোরা যা। মেহেরিন তালহার দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে দরজা খুলে যায়। তালহার সামনেই দাঁড়িয়ে মেহেরিন ধীর পায়ে ভেতরে ঢোকে। তালহার দিকে চোখ যেতে আটকে দাঁড়ায়। সাদা শার্টের ওপর কালো প্যান্টের জ্যাকেট সঙ্গে কালো প্যান্ট, সাদা শার্টের ওপর কালো জ্যাকেট সঙ্গে কালো প্যান্ট। এই সাদামাটা কাপড়ে এক অদ্ভুত সুন্দর লাগছে। চুলগুলো আঁচড়ানো, কিন্তু জেল না দেওয়ায় খানিকটা এলোমেলো হয়ে আছে, কিন্তু চুল কপালের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। আর ঠিক এই এলোমেলো ভাবটাই লোকটাকে আরো মারাত্মক করে তুলছে। মেহেরিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তালহাকে। চোখ নেমে আসে হাতে। ইয়েস, যেমনটা ভেবেছিল। আউটফিটের সঙ্গে মিল রেখে কালো বেল্টের ঘড়ি হাতে ঝুলছে। লোকটার ঘড়ির প্রতি এই ভালোবাসা তার চোখ এড়ায় না কখনো। আর কিছু খেয়াল করে পড়ুক আর না পড়ুক, ঘড়িটা হাতে থাকবে। তালহা মানিব্যাগ আর মোবাইল পকেটে ঢোকাচ্ছে। এমতাবস্থায় মেহেরিন প্রশ্ন করল, আপনার ঘড়ি খুব পছন্দ? তালহা মাথা নেড়ে বলে, মেহেরিনের মাথায় হঠাৎ একটা ভাবনা ঢুকে পড়ল। তাহলে তালহার জন্মদিনে সে ঘড়ি গিফট করবে। পর মুহূর্তে নিজের ভাবনায় নিজে থতমত খায়। জন্মদিন কবে সেটা তো জানে না। তাহিয়াকে কোনোদিন জিজ্ঞেসও করা হয়নি। ছি ছি, বউ হয়ে হাজবেন্ডের জন্মদিনই জানি না। লজ্জার খুটখুটানির মাঝে জিজ্ঞেস করলো, আপনার জন্মদিন কবে? হোয়াই? এমনি জানতে ইচ্ছে হলো। তালহা হেলমেট দুটো নিতে নিতে বলে,
17 মার্চ। ও, এই ফাঁকে তালহা একটি হেলমেট মেহেরিনের দিকে এগিয়ে দেয়। মেহেরিন সেটা হাতে নেয়। মাথার ভেতর ভাবনাগুলো তখনও চলছে। একটু থেমে আবার প্রশ্ন করলো, আপনি যে ঘড়িটা পরেছেন এটার দাম কত? তালহা কপাল কুঁচকে তাকায়। কেন বলো তো? আরে বলুন না, জানতে ইচ্ছে করছে। তালহা এক ভ্রু উঁচু করে নির্লিপ্তভাবে বলল, 6 লাখ সামথিং নিয়েছিল। অনেক আগে কিনেছি, অ্যামাউন্ট ঠিক মনে নেই। দামটা কানে যেতে মেহেরিন ড্যাব ড্যাব চোখে তাকায়, একবার তালহার মুখের দিকে তো একবার তার হাতের ঘড়ির দিকে। বিস্ময় গলা ভেঙে বেরিয়ে আসে, কি, এই সামান্য একটা ঘড়ির দামই 6 লাখ টাকা? তালহা মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে মেহেরিনের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কি এমন আছে এই বাড়িতে, সরি ঘড়িতে? সোনা রূপা দিয়ে বানানো নাকি? বাপ রে, সে কিনা এমন ঘড়ি গিফট দেওয়ার কথা ভাবছিল। তার কিডনি বেচলেও তো এত টাকা উঠবে না। নানান প্রশ্ন মাথার ভেতর পাক খেতে খেতেই তালহা বলে, মাথায় প্রেশার কম নেন। এটা রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা, তাই দাম একটু বেশি। মেহেরিন বড় বড় চোখে তাকিয়ে বলে, একটু বেশি? হুম। মেহেরিন নিজের মনে বিড়বিড় করে, সামান্য একটা ঘড়ি হাতে পড়বে তাও এত দামের, অযথা টাকা নষ্ট না? তালহা সামনে এগোতে এগোতে শান্ত গলায় বলে, শখের জিনিসের দাম একটু বেশি হয়। চাঁদের হালকা আলোয় অন্ধকার চিরে পথ খুঁজে খুঁজে দুজন সিঁড়ি বেয়ে নামছে। চারপাশ নিস্তব্ধ, শুধু পায়ে শব্দটুকু যেন অকারণে বেশি জোরে শোনা যাচ্ছে। মেহেরিন ভয়ে ভয়ে পা ফেলছে, এই বুঝি কেউ দেখে ফেলল। বুকের ভেতর ধুকপুকানিটা থামছেই না। একেবারে শেষ সিঁড়িতে পা রাখতে হঠাৎ পা ফসকে যায়। ভারসাম্য হারিয়ে পড়তে নিতেই মুহূর্তের মধ্যেই তালহার হাত ছুটে আসে, এক হাত শক্ত করে ধরে ফেলে মেহেরিনকে। নিচু গলায় কড়া ধমক, ইডিয়েট, বলিনি আস্তে নামতে? কথা বলতে বলতে মেহেরিন পুরো শরীর আলকি দিয়ে বাকি দুটো সিঁড়ি পেরিয়ে মেঝেতে নামিয়ে দেয় তাকে। ছাড়তেই দুজনের সামনে এগোতে লাগে। ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই টেবিলের পাশে কাউকে পানি খেতে দেখা যায়। তালহা সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ায়, কিন্তু মেহেরিন দেখেনি, নিজের মতো এগিয়ে চলেছে। তা দেখে একটানে মেহেরিনকে নিজের কাছে টেনে আনে তালহা। হকচকে মেহেরিন বলে ওঠে, কি হয়েছেটা কি? বাকি কথাটুকু বেরোনোর আগে তালহা হাত তার মুখ চেপে ধরে। মুহূর্তের মধ্যেই দুজন পিছিয়ে যায়, প্রায় দৌড়ে সিঁড়ির নিচে আশ্রয় নেয় নিজেদের লুকানোর জন্য। ওইদিকে ঘুম ঘুম চোখে হঠাৎ দুটো ছায়ামূর্তি দেখে তানিয়া বেগম চমকে ওঠেন। চোখের ঘুম এক ঝটকায় উড়ে গেছে। পায়ের খসখস শব্দ স্পষ্ট শুনছেন তিনি। ছায়াগুলো সিঁড়ির দিকে যেতেই তার প্রাণ শুকিয়ে আসে। ওইদিকে তো মায়ের ঘর, চোর ডাকাত নাকি ভূত, কারা এগুলো? ভয়ে মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না তার। চিৎকার দিয়ে যে মানুষ জড়ো করবে সে শক্তিও নেই। কোনো মতে পিছু হটতে হটতে নিজের ঘরে ঢুকে পড়েন। ঘুমন্ত স্বামীকে ঝাঁকাতে ঝাঁকাতে তোতলান, ওগো ওগো ওঠো, বাড়িতে চোর ঢুকেছে, ডাকাত পড়েছে, ওঠো। ঘুমের ঘোরে স্ত্রীর এমন বিলাপ শুনে বিলাল সাহেব এক লাফে উঠে বসেন। কি বলছো, কি বলছো, কখন, কোথায়, কিভাবে? ড্রয়িং রুমে। কথা শেষ না করেই স্বামীকে টেনে বাইরে নিয়ে আসে। বেরোনোর সময় বিলাল সাহেব খাটের নিচে রাখা নিজের লাঠিটা হাতে তুলে নেন। চোর ডাকাত হলে তো খালি হাতে থাকবে না, নিজের নিরাপত্তা আগে। চারিদিকে চোখ বুলিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, কোথায়, কোথায় দেখেছ? তানিয়া বেগম সিঁড়ির দিকে আঙুল তুলে ফিস ফিস করে বলেন, ওইখানে সিঁড়ির নিচে যেতে দেখেছি। তুমি দাঁড়াও, আমি লাইট জ্বালাই। বিলাল সাহেব সঙ্গে সঙ্গে বাধা দেন, একদম না, লাইট জ্বালালে ওরা টের পাবে। আগে আমি ধরি, তারপর লাইট। কথা শেষ করে তিনি ধীরে ধীরে এক পা দুপা করে এগোতে লাগেন। তানিয়া বেগম ভয়ে জায়গাতে জমে আছে, তার এগোনোর সাহস নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে দোয়া পড়ছেন। বিলাল সাহেব সিঁড়ির একদম কাছে পৌঁছে লাঠিটা উঁচু করেন। সিদ্ধান্ত একটাই, দেখা মাত্র উড়াধুরা বাড়ি। সেভাবে আরেকটু সামনে যেতেই চোখে পড়ল তখনই সিঁড়ির কোনায় দুটো কালো ছায়া। সঙ্গে সঙ্গে তিনি চমকে ওঠেন, তাহলে সত্যি চোর? আর কিছু ভাবার সময় নেই। লাঠি উঁচিয়ে আঘাত করতে নিতেই সামনের লোকটা লাঠির মাথা শক্ত করে চেপে ধরে। বিলাল সাহেব কেঁপে ওঠেন, এবার জানে জোরে চিৎকার করতে যাবেন, তার আগে তালহা টান মেরে তাকে নিজের দিকে এনে মুখ চেপে ধরে। সেই ফাঁকে মেহেরিন ঝটপট করে লাঠিটা ছিনিয়ে নেয়। ভয়ে বিলাল সাহেব যেন নড়তে পারছেন না। তালহা তাড়াতাড়ি ফিসফিসিয়ে বলে, আরে বাপের ভাই চাচা,
আমি তোমার ভাতিজা। চেনা কণ্ঠ পেয়ে বিলাল সাহেব ফট করে চোখ মেলে তাকান। তালহা হাত ছড়াতে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচেন। জানে একটু পানি আসলো, বুকে চাপড়ে থুতু দিয়ে বলেন, ভাইয়ের ছেলে ভাতিজা, এগুলো কি কাণ্ড, আমাকে বোঝা। মেহেরিন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দুজনের কথোপকথন শুনছে। এরা কি সিরিয়াস মুহূর্তে কবিতা আবৃত্তি করছে? এদিকে ভয়ে তার জান যায় যে অবস্থা। তালহা আবার নিচু গলায় বলে ওঠে, তোমার বৌমাকে নিয়ে একটু বের হতাম, কিন্তু তোমার বউ তো পুরো পথ আটকে দিল। বিলাল সাহেব বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন। কি, এত রাতে মেহেরিনকে নিয়ে বের হবি? তালহা চোখ কুঁচকে বিরক্ত গলায় বলল, আস্তে কথা বলো, তোমার বউয়ের কান খুব ধারালো। এখন এইটা আলোচনার জায়গায় না। ঘটনা হলো তোমার বউ তুমি সামলাও, আমি আমারটা নিয়ে বের হচ্ছি। না হ্যাঁ। বিলাল সাহেব উঠে দাঁড়িয়ে চিন্তিত গলায় বললেন, এত রাতে বের হবি? কেউ দেখলে? তালহা একেবারে গাছাড়া ভঙ্গিতে উত্তর দিল, ধরা পড়লে তুমি সামলাবে। এই কথা বলে সে আর এক সেকেন্ড দাঁড়ালো না। চাচার কোনো কথা না শুনেই হালকা ঠেলা দিয়ে চাচাকে সেখান থেকে সরিয়ে দিল। ইশারায় বুঝিয়ে দিল তানিয়া বেগমকে নিয়ে ঘরে ফিরে যেতে। বিল্লাল সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়া চোখে তাকিয়ে রইল। বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হলো। বেঁচে থাকতে বাপ চালাতো, এখন ছেলে। দুই প্রজন্ম, একই জাতে যন্ত্রণা। মনে পড়ে গেল তালহার বাবা মার কাণ্ড। প্রায় রাতের বেলায় বউ নিয়ে বের হতো, আর কেউ যেন টের না পায় সে পাহারায় ভাইদের রেখে যেত। ছেলেটা হয়েছে একদম বাপের কার্বন কপি। কথাগুলো ভাবতে ভাবতে আচমকা মনটা নরম হয়ে এলো। চোখ জ্বালা করতে লাগলো। কেন এমন হচ্ছে বুঝে উঠতে পারছেন না। বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ঠিক তখনই তানিয়া বেগম ছুটে এলেন। কি গো, কাউকে দেখেছো? বিলাল সাহেব হাঁটতে হাঁটতে বললেন, চলো ঘরে। কেউ না, হুদাই তুমি ভুল দেখছো। সারাক্ষণ স্টার জলসার জি বাংলা নিয়ে পড়ে থাকলে তো এমনই হবে। এবার এসো, ঘুমাবে। স্ত্রীর হাত ধরে ঘরের ভেতর ঢুকে পড়েন। তানিয়া বেগমের মাথায় কিছুই ঢুকছে না। ভুল দেখতেই পারেন, কিন্তু এই ভুলের সঙ্গে স্টার জলসা জি বাংলার কি সম্পর্ক ঠিক বুঝলো না। কিছু হলেই স্বামীর এই একই কথা। বিরক্তিতে দরজা বন্ধ করতে চায়। মনে সন্দেহ আছে, তাই দরজা লাগানোর আগে আরেকবার সিঁড়ির দিকে চোখ বোলালেন। তিনি নিশ্চিত কিছু একটা দেখছিলেন। আবার মনে হচ্ছে হয়তো মনের ভুল। বিছানার কাছে আসতেই চোখে পড়ল বিলাল সাহেব এক হাত চোখের ওপর রেখে শুয়ে আছেন। কপাল কুঁচকে গেল তার। এই মানুষটা তো টেনশন ছাড়া এমন করে শোয় না। তবে কি কিছু নিয়ে ভীষণ ভাবনায়? ধীরে এগিয়ে এসে স্বামীর হাত সরাতেই বুকটা ধক করে উঠল। চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। তানিয়া বেগম কেঁপে উঠলেন। বিচলিত গলায় জিজ্ঞেস করলেন, ওগো, কি হয়েছে, কাঁদছো কেন? বিলাল সাহেব দ্রুত চোখ মুছে নিজেকে শক্ত করলেন। কিছু না। কিন্তু তানিয়া বেগম জানেন এই মানুষটা অল্পতে ভেঙে পড়ার নয়। বারবার জিজ্ঞেস করতেই থাকলেন, শেষমেশ আর পারলেন না। বিলাল সাহেব স্ত্রীকে শক্ত করে বুকে টেনে নিলেন। গভীর দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, বড় ভাইটার কথা খুব মনে পড়ছে। মানুষটা নেই কত বছর হয়ে গেল, অথচ আমরা দিব্যি আছি। ছোটবেলায় বাবার সঙ্গে অফিসের কাজে একটু দূরে গেলে কি অস্থির হয়ে পড়তাম। দুই ভাই মিলে ভাইয়ের হাত আঁকড়ে ধরতাম, বলতাম, ভাইয়া তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাইয়া। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো। তানিয়া বেগম নীরবে কাঁদছেন। মানুষটা বড্ড ভালো ছিল, নিজের বড় ভাইয়ের মতো ছিল। হয়তো তাই আল্লাহ তাড়াতাড়ি কেড়ে ডেকে নিয়েছেন। এই বাড়িতে প্রথম পা রাখার দিনটার কথা মনে পড়ে যায়। তখন তো কেউ খুব একটা আপন করে নেয়নি। শুধু এই মানুষটাই বড় ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মাথার ওপর। আজকের এই সুখের সংসারের পেছনে সবচেয়ে বড় অবদান তারই।